বাংলা সাহিত্যে যখনই প্রসঙ্গ আসে ব্যতিক্রমী রচনাশৈলীর, তখনই প্রসঙ্গক্রমে অনিবার্যভাবে এসে পড়ে একমেবা দ্বিতীয়ম শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম। নিজের রচিত উপন্যাস কিংবা ছোট গল্পের মাধ্যমে তিনি বারবার সমাজের শ্রেণী বৈষম্য, দ্বিচারিতা এবং কাপট্যের মুখোশ ছিঁড়ে ফেলে তার আসল রূপটি উন্মুক্ত করেছেন পাঠককুলের কাছে। তার স্বকীয়তার অন্যতম বৈশিষ্ট্য হল তার গত্যন্তরধর্মী বিষয় এবং তদুপযুক্ত শব্দ নির্বাচন। দুঃশাসনীয় কাহিনীর মাধ্যমেও তিনি তার স্বভাবসুলভ প্রতিবাদী স্বাক্ষর বহন করেছেন মন্বন্তরের বৈকল্পিক অথচ প্রচণ্ড বাস্তব ভাবমূর্তির রূপকধর্মিতার মাধ্যমে। শুরুতেই বলে রাখি, এই কাহিনী দুর্বল মানসিকতা শ্রোতাদের জন্য নয়। এর বিষয়ধর্মিতা বড় নির্মমভাবে তমসাচ্ছন্ন। আপনি যদি সামান্যতম চিন্তাশীল হন, তাহলে এই কাহিনী আপনার বিবেকের আগলে আঘাত হানতে বাধ্য। সেই বিদগ্ধ সাহিত্যিককে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে অডিবল ডাইমেনশনের আজকের পরিবেশনা শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাহিনী দুঃশাসনীয়। সমস্ত ধরনের শ্রোতাদের কথা মাথায় রেখে কাহিনীর ভাষা কিছুটা সহজ করে নিয়েছি। কাহিনী পাঠ বিভিন্ন চরিত্রে, ধ্বনি পরিকল্পনায় এবং প্রাচীরপত্র উদ্ভাবনায় আমি শুভ্র। শুরু হচ্ছে অডিবল ডাইমেনশনের আজকের পরিবেশন দুঃশাসনীয়। আগে, কিছুকাল আগে, বেশি দিনের কথা নয়, গভীর রাতেও হাতিপুর গ্রামে এলে লোকালয়ের বাস্তব অনুভূতিতে স্বস্তি মিলত। মানুষের দেখা নাই বা মিলুক, মাঠ ক্ষেত, ডোবা পুকুর, ঝোপঝাড়, জলা অপরিসীম রহস্যে ভরাট হয়ে থাকত। হুতুম প্যাঁচা ডেকে উঠত হঠাৎ। জঙ্গলের আড়ালে শুকনো পাতা মচমচিয়ে হেঁটে যেত রাত্রিচর পশু। বটপুকুরের পূব উত্তর কোণের তালবন থেকে কোনা কান্না ভেসে আসত আবদেড়ে শকুন ছানার। দ্বীপ চিহ্নহীন ছায়ান্ধকারে নিঝুম হয়ে ঘুমিয়ে থাকত সারাটা গ্রাম। এসবই যোগাত ভরসা। রাত দুপুরে ঘুমন্ত গ্রামের এই সঙ্গত লাকসই পরিবেশ আর তার পরিচয়। গ্রাম তো এইরকমই হয় বাংলার, রাতের সব গ্রাম। গা ছমছম করত ভয়ের সংস্কারে। ভয় পাবার ভয়, সত্যি সত্যি ভয় পেয়ে নয় কিন্তু। আজ তারা হাতিপুরে এলে ভয় পাবে। সন্ধ্যের পর বাংলার গাঁগুলির স্বাভাবিক পরিবেশ আজ কি দাঁড়িয়েছে যারা জানে না, তারা ভয় পাবে। বাংলার গাঁয়ের কথা ভেবে শহরে বসে যেসব ভদ্রলোকের মাথা চিন্তায় ফেটে যাচ্ছে, তাদের কথাই ধরা যাক না। বাংলার গাঁয়ে গাঁয়ে যে অভূতপূর্ব ভৌতিক কাণ্ড কারখানা চলছে, সে বিষয়ে একান্ত অনভিজ্ঞ এইরকম কোনো ভদ্রলোক আজকাল একটু রাত করে হাতিপুরে এলে ভয়ে একেবারে দাঁত কপাটি লেগে মূর্ছা যাবে। এরা বড়ই সংস্কার বশ, কিন্তু এদের মন প্রায় অবশ। অতএব যা হওয়ার তাই হলো। অর্থাৎ দুর্ভিক্ষে গাঁয়ের অধিকাংশের অপমৃত্যু, বেশিরভাগই রইল নিরুদ্ধার। এই জ্ঞান যেন জন্মেই আছে।
তারপরে সেই গায়ে চারিদিকে ছায়ামূর্তির সঞ্চরণ চোখে দেখে এবং অনুভব করে তাদের কি সন্দেহ থাকতে পারে যে জীবিতের জগৎ পার হয়ে তারা ছায়ামূর্তির জগতে এসে পৌঁছে গেছে? গাছপালার আড়ালে একটা ছনের বাড়ি। বাড়ির সামনে ভাঙা বেড়া কাঁধ হয়েও দাঁড়িয়ে আছে। বেড়ার ওপাশ থেকে নিঃশব্দে ছায়া বেরিয়ে এসে হনহন করে এগিয়ে অদৃশ্য হয়ে যায় জমকালো কতগুলো গাছের ছায়ার গাঢ় অন্ধকারে। নয়তো হঠাৎই তারা কাছাকাছি এসে পড়ে দাঁড়াবে। চোখের পলকে একটা চাপা উলঙ্গিনী বিদ্যুৎ ঝলকের মতো ফিরে যাবে বেড়ার ওপাশে। ডোবা পুকুরে বাসন মাজবে ছায়া। ঘাট থেকে কলসি কাঁখে উঠে আসবে আরেক ছায়া। ছায়া কথা কইবে ছায়ার সাথে। দিদি মাসি খুড়ি বলে পরস্পরকে ডেকে হাসবে, কাঁদবে, অভিশাপ দেবে অদৃষ্টকে। আর কথা শেষ না করেই ফিরে যাবে। এদিকে ওদিকে একুড়ের ওকুড়ের পানে বিড়বিড় করে বকতে বকতে। বিদেশির সামনে পড়ে গেলে চকিতে ঝোপের আড়ালে অন্তরাল খুঁজে নিয়ে ভীত করুণ প্রতিবাদের সুরে ছায়া বলবে, কে কে গা ওখানে? কোনো ছায়ার গায়ে লটকানো থাকে এক ফালি ন্যাকড়া। কোনো ছায়ার কোমরে জড়ানো থাকে গাছের পাতার সেলাই করা ঘাঘরা। কোনো ছায়াকে ঘিরে থাকে শুধু সীমাহীন রাত্রির আবছা আধার। কুরুসভায় দ্রৌপদীর অন্তহীন অবর্ণনীয় রূপক বস্ত্রের মতো। সারাটা দিন সূর্যের আলো যতক্ষণ উলঙ্গিনী করে রাখে, ছায়াগুলি বাড়ির ভেতরে বা ঘরের মধ্যে আত্মগোপন করে থাকে। কোনো কোনো ছায়া থাকে একেবারে অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে। বাপ ভাই স্বামী শ্বশুরের সামনে বার হতে পারে না, স্ত্রীলোক সুলভ লজ্জায়। কোনো বাড়িতে কয়েকটি ছায়া থাকে একসঙ্গে। মাসি খুড়ি পিসি মেয়ে বোন শাশুড়ি বউ ইত্যাদি বিবিধ সম্পর্ক সে ছায়াগুলির মধ্যে। এক একজন তারা পালা করে বাইরে বেরোয়, কারণ বাইরে বেরোবার মতো আবরণ একখানি তাদের আছে। ভোলানন্দী কোমরের ঘুনসির সঙ্গে 2 আঙ্গুল চওড়া পট্টি এঁটে তার 5 হাতি ধুতিখানা মেয়েদের দান করেছে। কাপড়খানা যে কোনো সাধারণ শরীরের স্ত্রীলোকের কোমরে 1 পা ঘুরে বুক ঢেকে কাঁধ পর্যন্ত পৌঁছতে পারে মাত্র। কাঁধে অবশ্য সর্বক্ষণ ধরে রাখতে হয় হাত দিয়ে, না হলেই বিপদ। ভোলার বউ ঘাটে যায়। ঘাট থেকে ঘুরে এসে সেই ভিজে কাপড়টি খুলে দেয়। ভোলার মেজ ছেলে পটলের বউ পাঁচি বা ভোলার মেয়ে শিউলি সেই কাপড়টি পরে আবার ঘাটে যায়। কতকাল এমনি কয়দ হয়ে থাকবো মা? পাঁচি হু হু করে কেঁদে ওঠে। আর যে সয় না। বলি শাল কাঠের মোটা খুঁটিতে মাথাটা ঠকাস করে ঠুকে দেয়। আর সয় না, আর সয় না গো। বলতে বলতে মাথা ঠুকতে থাকে খুঁটিতে খুঁটিতে। গড়াগড়ি দেয় আগের গোবর লেপা গুঁড়ো গুঁড়ো মাটিতে। ধুলায় ধূসর হয়ে যায় তার অপুষ্ট দেহ এবং পরিপুষ্ট স্তন।
হায়, ধুলো মাটি ছাই কাদা মেখেও যদি আড়াল করা যেত মেয়ে মানুষের লজ্জাজনক পোড়া দেহের লজ্জা, কিন্তু যায় না, কোনোভাবেই যায় না। বৈকুণ্ঠ মালিক মাঠে মাঠে ভীষণ খাটে নিজেকে আর বউটাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে। সন্ন্যাসী বাবুর দালানের পর আমবাগান, তার এপাশে রাস্তা এবং ওপাশে ঘুপচি মারা পথেরই আর কি। তার কাছে 2 বিঘে বিচ্ছিন্ন ধান জমির লাগাও বৈকুণ্ঠের মতো 2.5খানা কুড়ে নিয়ে 3 পুরুষের বসত বাটি। 2.5খানা কুড়ের মধ্যে ঘর বলা যায় একটাকে। তার ঝাঁপের দরজা, বাঁশের দেওয়াল, বাঁশের দুয়ার, বাঁশের খিল। ঝাঁপে থপথপ থাপড় মেরে বৈকুণ্ঠ প্রায় পিত্তি ফাটা তেতো গলায় বলে, বাড়াবাড়ি করিসনি ছোট বউ, বাড়াবাড়ি করছিস বড়। মোর কাছে তোর লজ্জাটা কি? তার বউ মানদা ভেতর থেকে বলে, মুখ পোড়া বজ্জাত, বোনকে কাপড় দিয়ে বইয়ের সাথে মস্করা, জমিরও রুচি, লক্ষ্মী ছাড়া। সুন্দর সকাল, সুন্দর সন্ধ্যা, কচুর পাতায় যেন শিশির ফোটায় মুক্ত হিরে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ঝাঁপের দুপাশে এমনি করেই গালাগালি চলে দুজনের মধ্যে। বাড়ির 3 দিকে মাঠ ভরে শন উঁচু হয়ে আছে 2.5 থেকে 3 হাত। ছুটে গিয়ে ডুব দিলে লজ্জা শরম সব ঢাকা পড়ে যায়। আকাশের দিকে চেয়ে প্রাণ ভরে কাঁদা যায় নির্ভয় নিশ্চিন্ত মনে। এই শনের বনের মাঝখানের পায়ে হাঁটা পথ ধরে বেনারসি শাড়ি পরা গোকুলের বোন মালতী বিপিন সামন্তের পিছু পিছু 6 কোণের ছাউনির দিকে চলতে থাকে গর্বে ফাটতে ফাটতে। তাই তাকিয়ে দেখে মানদা খড়ের বেড়ার পুকুরের জানলায় চোখ রেখে। দাশু কামারের মেয়েটাও আজ ওদের সঙ্গে যাচ্ছে। ও ও তো রাতের ছায়ায় ছিল কাল রাত্রি পর্যন্ত। সারাদিন ঘরে লুকিয়ে থেকে চুপি চুপি ঘাটে আসতো 2-4টে বাসন আর কলসি নিয়ে। সেই সধবা মেয়ে মানুষ এই ধোপদুরস্ত সাদা থান কাপড়টা কোথা থেকে পেল? শনক্ষেতের রঙ্গমঞ্চে রঘু একটু মস্করা করে বেনারসি পরা মালতীর সঙ্গে। তা দেখে যেন যাত্রা দলের মেয়ে সাজা ছেলে সখীর মতো ভড়কে গিয়ে থমকে দাঁড়ায় রানুর হাপুস কাদা 16 বছরের কাঁচা মেয়ে। এদিকে ওদিকে চায়, হঠাৎ পিছু ফিরে হাঁটতে থাকে হনহনিয়ে। ফাঁদ থেকে নিজেকে ছাড়িয়ে হরিণী যেন পালাচ্ছে যেদিকে পালানো চলে। ইস, কি সাদা ওর পরনের ধুতিটা! ও বিন্দু, দাঁড়া। রঘু ডাকে, বিন্দু দাঁড়ায়। ফাঁদ ছাড়া হরিণী তো নয়, আসলে মানুষের মেয়ে। দাঁড়িয়ে মুখ ফেরায়, বলে, কাল কাল যাবো সামন্ত মশাই, বড় ডর লাগছে আজ। বেনারসি পরা মালতী বলে, ইস, খুকি মোর ডর লাগছে। দে তবে, দে কাপড় খুলে, খোল কাপড়। যাবি তো চ, নয় কাপড় খুলে দিয়ে ঘরে যা। ওদিকে বৈকুণ্ঠ বলে, ঝাপ ভাঙবো ছোট বউ। মানদা বলে, ভাঙো না ভাঙো, মাথা ভাঙবো তোমার আমি। সন্ধ্যার পর মানদা ঝাঁপ খোলে। সন্ধ্যার পর স্বামীর কাছে মেয়ে মানুষের আবার লজ্জা কিসের? ওদিকে ভূতির ছেলের কানুর বয়স বছর 12। ভূতির স্বামী গদাধর
কাজ আর কাপড়ের খোঁজে বেরিয়েছে আজ 11 দিন। খিদে কাতর হয়ে কানু ভূতির কয়েদখানার বাইরে থেকে কেঁদে বলে, মা, ও মা, খিদে পায় যে। ভূতি বলে ভেতর থেকে, শিখে হাড়িতে পান্তা আছে, যা খাগে যা। পারতে পারি না যে, তুই দে। ভূতি দিশেহারা হয়ে ভাবে, যাবো, ছেলে মাকে বিবস্ত্র দেখলে কি আর আসে যায়? মা কালীও তো বিবস্ত্রা। ও মা কালী, তুই বল না মা, যাবো, বল মা, মোর হৃদয় থেকে কিছু একটা বল। কিন্তু সেদিন হঠাৎ তাকে বিবস্ত্র দেখে কানু যেমন হিহি করে হেসেছিল, আজও যদি তেমন করে হাসে। চোখ ফেটে জল আসতে চায় ভূতির, কিন্তু জল পড়ে না। জল শুকিয়ে গেছে চোখের, চোখ শুষ্ক, জ্বালা করে আজকাল কাঁদতে চাইলে। হঠাৎ ছেঁড়া মাদুরটার দিকে চোখ পড়ে তার। দাঁড়া একটু। মাদুরটা সে নিজের গায়ে জড়ায়। এক হাতে শক্ত করে ধরে থাকে গায়ে জড়ানো মাদুরটা, আরেক হাতে দুয়ার খুলে রান্নাঘরে গিয়ে শিকে থেকে নামাতে যায় পান্তার হাঁড়িটা। কিন্তু সে হাঁড়ি পড়ে গিয়ে চুরমার হয়ে যায়, পান্তা ছড়িয়ে পড়ে চারিদিকে। তখন মাদুরটা খুলে ছিঁড়ে ফেলে ভূতি। এঁটো ভাত আর ভাত ভেজানো এঁটো জলের মধ্যেই ধপ করে বসে দুহাতে মুখ ঢেকে শুরু করে কান্না। আর এমনই আশ্চর্য কাণ্ড, এবার তার শুকনো চোখ থেকে জল বেরিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে ফোঁটা ফোঁটা মিশতে থাকে মেঝের ভাত ভেজানো জলে। আজ রাবেয়া শেষমেশ বলে আনোয়ারকে, আজ শেষ। আজ যদি না কাপড় আনবে তো তোমায় আমায় খতম, পুকুরে ডুববো, খোদার কসম। রাবেয়া কদিন থেকেই এ ভয় দেখাচ্ছে, তবু তার বিবর্ণ মুখ, রুক্ষ চুল আর উদ্ভ্রান্ত দৃষ্টি দেখে আনোয়ারের বুক কেঁপে যায়। চাষির ঘরের বউ দুর্ভিক্ষের দিনগুলি না খেয়ে ধুকতে ধুকতে কাটিয়ে দিয়েছে। কথা বলেনি, প্রতিবাদ করেনি, শাক পাতা কুড়িয়ে এনে খুদ কুঁড়োর সাশ্রয় করে তাকে বাঁচিয়ে লড়াই করেছে নিজে বাঁচবার জন্য। আজ কাপড়ের জন্য সে কামনা করছে মরণ। খেতে দিতে না পারার দোষও গ্রাহ্য করেনি, কিন্তু পড়তে দিতে না পারার দোষ ও সইতে নারাজ। দিনভর ফুঁসে ফুঁসে গঞ্জনা দিচ্ছে। বিবিকে যে পরনের কাপড় দিতে পারে না, সে আবার কেমন মরদ? তার আবার শাদি করা কেন? অনুনয় করে আনোয়ার বলে, আজিজ বাবু খবর আনতে গেছেন, হাতিপুরের কাপড়ের ভাগ মিলবে আজকালের মধ্যে। একটা দিন সবুর কর না। সবুর? আর কত সবুর করব? কবরে গিয়ে সবুর করব এবার। সমীজ না পড়লেও দুফেরতা শাড়ি পরা রাবেয়ার অভ্যাস। এক ফেরতা কাপড় জড়িয়ে মানুষের সামনে সে বার হয়নি কোনোদিন। পায়খানার চটের পর্দাটা গায়ে জড়িয়ে নিজেকে তার বিবসনা মনে হচ্ছে। কাপড় যদি নেই, তাহলে ঘোষবাবুর বাড়ির মেয়েরা এবেলা ওবেলা রঙিন শাড়ি বদলে নিয়ে পরে কি করে? আজিজ সাহেবের বাড়ির মেয়েরা চুমকি বসানো হালকা শাড়ির তলার মোটা আবরণ পায় কোথায়? সবাই পায়, পায় না শুধু তার স্বামী। ইয়া আল্লাহ, এ কোন মর্দের হাতে সে পড়েছিল? রাত্রের ছায়া মূর্তি হয়ে রাবেয়া গিয়ে দেখে আমিনা জ্বরে শয্যাগত হয়ে পড়ে আছে। তার গায়ে দুটো বস্তা চাপানো, চুনের বস্তা। বস্তার নিচেই আমিনার গায়ের চামড়া জ্বরে যেন পুড়ে যাচ্ছে। আমিনা বলে ফিসফিসিয়ে, ঘা জ্বলছে, পুড়ে যাচ্ছে, আজ ঠিক মরবো। এ বস্তা মুড়ে কবর দেবে মুখে।
আব্দুল আজিজ আর সুরেন ঘোষ হাতিপুরের 2184 ও কামার কুমোর জেলে জোলা তাঁতি আর 250 ভদ্র স্ত্রী পুরুষের কাপড় জোগাবার দায়িত্ব কাঁধে নিয়েছে। মাস দেড়েক আগে বিবস্ত্র হাতিপুর সোজাসুজি সদরে গিয়ে মহকুমা হাকিম গোবর্ধন চাকলাদারকে লজ্জিত করেছিল। এভাবে সোজা আক্রমণের উস্কানি জুগিয়েছিল শরৎ হালদারের মেজ ছেলে বঙ্কু আর তার 7 জন সাঙ্গপাঙ্গ। 17 মাইল দূরে স্বদেশ সেবক তপনবাবুর কাপড়ের কল কয়লার অভাবে অচল হয়েও 350 তাঁত কি করে সচল আছে? আর খালি গোদামে কেন অনেকশো গাঁট ধুতি শাড়ি জমে আছে? এসব তথ্য আবিষ্কার করায় বঙ্কু আর তার 7 জন সাঙ্গপাঙ্গ মারপিট দাঙ্গা হাঙ্গামার দায়ে এখন হাজতে আছে। 1.25 মাস হলো। মারপিট দাঙ্গা হাঙ্গামা তারা না করে থাকলে অবশ্য বিচারে খালাস পাবে। মিথ্যা হয়রানির জন্য ক্ষতিপূরণের পাল্টা নালিশও রুজু করতে পারবে আইন অনুসারে। কিন্তু গুরুতর নালিশ যখন হয়েছে ওদের নামে, হাজতে ওদের থাকতেই হবে। জামিন দেওয়ার অনেক বাধা। গভীর সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে সেই জামিনের কথা। ঘোষ আর আজিজ সভা ডেকে ঘোষণা করেছে হাতিপুরের জন্য কাপড়ের কোটা তারা যে আদায় করেছে, এবার কাপড়ের ভাবনা কারো ভাবতে হবে না। মনোহর শাহর প্রস্তাবে নিজেদের তারা হাতিপুরের প্রতিনিধি নির্বাচিত করেছে। বিশ্বাস না করেও হাতিপুরের লোক ভেবেছে দেখা যাক। আশা ছেড়ে দিয়েও হাতিপুরের নরনারী ভেবেছে উপায় কি। দুজন আজ সদরে গিয়েছিল। কবে হাতিপুরে এসে পৌঁছবে হাতিপুরের জন্য নির্দিষ্ট করা কাপড়ের ভাগ তারই খবর আনতে। গাঁয়ের সব লোক উন্মুখ হয়ে পথ চেয়ে আছে তাদের। ছায়ারা ঘরে ঘরে লুকিয়ে আছে, কিন্তু তাদের মধ্যেও আগ্রহ উত্তেজনার শেষ নেই। বিকেলে ছোটখাটো একটি জনতা জমে উঠল গ্রামের পূর্ব প্রান্তে কাথি সড়কের বাস থামার মোড়ে। ঘোষকে একা বাস থেকে নামতে দেখে জনতা একটু ঝিমিয়ে গেল। ভিড় দেখে ঘোষও যেন গেল একটু ভড়কে। কি হলো ঘোষমশাই, কাপড়ের কি হলো? গোলমাল হয়েছে একটু। গোলমাল? কিসের গোলমাল? কলকাতা থেকে মাল আসেনি ভাই, সব আমরা জীবনপাত করে। বঙ্কুর সাঙ্গপাঙ্গদের একজন সরকারদের অবিনাশ সে সময়টা কলেরায় মরমর হয়ে থাকায় মারপিটের নালিশে হাজতে যেতে পারেনি। সে বজ্রকণ্ঠে প্রশ্ন করে, শনিবার ক্ষেত্র সামন্তে চালান এসেছে 7 ওয়াগন। আমি নিজের চোখে দেখেছি। পুলিশ দাঁড়িয়ে গাট নামিয়ে গুনে গুনে চালান দিলে। ও সদরের জন্য হাতিপুরের কোটা আসেনি বলে ওঠে ঘোষ মহাশয়। কবে আসবে? আরে আসবে বাপু, আসবে। ছুটোছুটি করে মরছি দেখতে পাচ্ছ তো ভাই, তোমাদেরই জন্য। হতাশ ম্রিয়মান জনতা গায়ে ফিরে যাবার উপক্রম করছে। কাপড়ের গাঁট বোঝাই প্রকাণ্ড এক লরি রাস্তা কাঁপিয়ে এসে থামবার উপক্রম করে তাদের সামনের রাস্তার সেই মোড়ে। ড্রাইভারের পাশে বসে আছে আজিজ, তার পাশে সুরেন ঘোষের ভাই নরেন ঘোষ। সুরেন ঘোষ মরিয়া হয়ে পাগলের মতন হাত নেড়ে ইশারা করে। আজিজ জনতার দিকে তাকিয়ে তার ইশারা দেখে ড্রাইভারকে কি যেন বলে। থামতে থামতে আবার গর্জন করে লরিটা জোরে এগিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় অল্প দূরে পথের বাঁকের আড়ালে। লাল ধুলোয় সৃষ্টি হয় মেঘারণ্য। জনতা ঘুরে দাঁড়ায়, 1 পা 2 পা এগিয়ে এসে হাঁ করে তাকিয়ে থাকে। বাস তখনও ছাড়েনি। বাস থেকে নেমে এসেছে খাকি পোশাক পরা সুদেব। কোমরে চামড়ার চওড়া বেল্টটা তার কি চকচকে। লাল পাগড়ি। আটা একজন চা আনতে যায় সুবলের দোকান থেকে। চা এবং কিসের যেন একটা চ্যাপ্টা শিশি আর সোডার বোতল।
ঘোষের হাত থেকে সিগারেট নিয়ে সুদেব ধরায়। টান মেরে ধোয়া ছেড়ে যেন ভেতরের কাঁচা কয়লার আগুন ধরেছে মানুষের ভিড় দেখার উত্তেজিত রাগে। ও কিসের ভিড়? কাপড় চায়। পরশু পচেটপুরের সার্চে গেছিলাম নন্দজানের বাড়ি। বাড়ির সামনে যেতেই হাত জোর করে বললে, কি করে ভেতরে যাবেন হুজুর, মেয়েরা সব বিবস্ত্র, ওরা রসোই ঘরে যাক, সারা বাড়ি তল্লাশ করুন। আমাকে যেন বোকা পেয়েছে। রসোই ঘরে ফেরারি ছোড়াকে সরিয়ে দিয়ে আমাকে দিয়ে সারা বাড়ি সার্চ করাবে। আমি বললাম বেশ, ঠিক আছে তাই করো। তারপর সোজা রসোই ঘরের দরজা ভেঙে একদম ভেতরে। আরে বাপ রে বাপ! সে যেন লাখ শালিকের কিচির মিচির শুরু হয়ে গেল মশাই। সবকটাই প্রায় বুড়ি, কিন্তু একটাই আর ছিল মিস্টার ঘোষ। কি বলবো আপনাকে, পাতলা একটা উড়নি পড়েছে, একদম জলের মতন। গায়ের রং দেখে তো আমি মিস্টার হাতিপুরের মানুষ হাতিপুরে ফিরে যায় ধীরে ধীরে। এদিকের আশা ফুরিয়ে যাওয়ায় হতাশার চেয়ে চিন্তা সকলেরই বেশি হচ্ছে এখন। এভাবে যখন হলো না, তখন এবার উপায় কি করা যায়? কেউ যদি কোনো উপায় বাতলে দিতে পারতো। জান নয় দিলাম রে আব্বাস। আনোয়ার বলে ভুরু কুচকে। কি জন্যি জানটা দিব তা বল। ভোলা বলে, লুট করে তো আনতে পারি দু একটা জোড়া, কিন্তু তারপর সন্ধে ঘনিয়ে আসে। আকাশে ছোট চাঁদটি উঠেই আছে, দিন দিন একটু একটু করে বড় হবে। কদিন পরে জোছনার তেজ বাড়লে বন্দিনী ছায়াগুলির কি উপায় হবে কে জানে। চাঁদ ডুবলে তবে যদি বাড়ির বাইরে যাওয়া চলে। রোজ পিছিয়ে যেতে থাকবে শেষ রাত্রির দিকে চাঁদ ডুববার সময়। বিলের ধারের বাঁধানো সড়কে নানা রঙা শাড়ি পরা মেয়েদের সঙ্গে নিয়ে বাবুরা কজন হাওয়া খাচ্ছেন। কাপড় তৈরির কলেজে হাতিপুরের লোক কাজ করে, ওটাই তার প্রমাণ। কিন্তু আরো কত লোকেও তো কাজ করে 17 মাইল দূরে কাপড় তৈরির কলে। তবে কেন এই অবস্থা তাদের? সবাই ভাববার চেষ্টা করে, ভেবেই যায়, ভাবতেই থাকে। হাতিপুরের ঘরে ঘরে খবর রটে যায়, কাপড় পাওয়া যাবে না। তবে যে ঢেঁড়া পিটিয়ে বলে গেল কাল কাপড় পাওয়া যাবে। সকলে প্রশ্ন করে সন্ত্রস্ত হয়ে। রসুল মিয়ার দালানের সামনের রোয়াকে 1 ঘন্টা ধর্ণা দিয়ে পড়ে থেকে আনোয়ার শেষমেশ বাড়ি গেল সন্ধ্যার পরে। শাড়ি না পাক, কথা সে আদায় করেছে। বাড়তি শাড়ি ঘরে ছিল, কিন্তু রসুল মিয়াও যেন একটু ভয় পেয়ে গেছেন। অবস্থাটা একটু ভালো করে বুঝতে চান আগে। কদিন পরে তিনি অন্তত 1খানা শাড়ি হলেও দেবেন আনোয়ারকে, কিন্তু আজ হবে না। তাই হোক, তাও মন্দের ভালো। রসুল মিয়ার কথার খেলাপ হবে না তা আশা করা যায়। রাবেয়াকেও এই কথাটা অন্তত বলা যাবে। রাবেয়া খানিক পরে ঘাট থেকে ফিরে আসে। অদ্ভুত রকমের শান্ত মনে হয় আজ তাকে। আনোয়ার শুরুতেই তাকে দুঃসংবাদটা দেয়। রাবেয়া বলে, জানি। তারপর আনোয়ার রসুল মিয়ার কাছে 2-4 দিনের মধ্যে শাড়ি পাবার ভরসার খবরটা জানায়। কিন্তু এবারেও রাবেয়া বলে, জানি। দাওয়ায় এসে রাবেয়া তার কাছেই বসে। তেল নেই, দীপহীন অন্ধকার বাড়ি। অন্ধকার বলেই বুঝি পায়খানার ছেঁড়া চটের পর্দা জড়িয়ে
নিজের কাছে রাবেয়া লজ্জা একটু হলেও কম পায়। তাই বোধ হয় সে শান্ত হয়ে বসে কথা বলে আনোয়ারের সঙ্গে, হোসে না, শাসায়ও না, খোঁচায়ও না। মনে মনে গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে আনোয়ার। অনেকদিন পর সাহস করে হাত বাড়িয়ে রাবেয়ার হাত দুটো ধরে। রাবেয়া বলে, খাবেনি? চলো। আনোয়ারও বলে, চলো। দাওয়ার গাঢ় অন্ধকার থেকে ক্ষীণ চাঁদের আলোয় উঠোনের আবছা অন্ধকারে নেমে রাবেয়া একটু দাঁড়ায়। তারপর আনোয়ারকে অবাক করে গায়ে জড়ানো চটটা খুলে ছুঁড়ে দেয় উঠোনের কোণে। ঘৃণা লাগে বড়, গা কুটকুট করছে। আনোয়ারের একটু ধাঁধা লাগে, একটু ভয় করে। ফের নেয়নি? ঘর থেকে ভরা কলসি এনে রাবেয়া নিজের মাথায় উপুর করে ঢেলে দেয়। গায়ের ছেঁড়া কুর্তিটা খুলে চিপে নিয়ে চুল ঝেড়ে ঘাম মুছে। পানি ঢেলে দিলি সব? উদ্বিগ্ন কণ্ঠে বলে আনোয়ার। ফের আনবো। শান্ত কণ্ঠে বলে রাবেয়া। আনোয়ারকে খাইয়ে নিজে খেয়ে শানকি আর কলসি নিয়ে রাবেয়া ঘাটে গেল। আর ফিরল না। কাপড় যে দিতে পারে না এমন মর্দের পাশে আর শোবে না বলে রাবেয়া একটা বস্তায় কতগুলো ইট পাথর ভরে মাথাটা ভেতরে ঢুকিয়ে গলায় বস্তার মুখটা দড়ি জড়িয়ে এঁটে বেটে পুকুরের জলের নিচে পাকে গিয়ে শুয়ে রইল।